বাবা, মাকে একটু বোঝাও না। বাবা, তুমি আমার সাথে এমন করছো কেন? কেন আমার এই গাছের সাথে বেঁধে রাখছো? মা, ও মা, তুমি বাবাকে বারণ করছো না কেন? তুমি কিছু বলছো না কেন? বাবাকে আটকাও মা, কেন আমার সাথে এরকম করছে? ক্ষমা করে দিস মা, আমায় ক্ষমা করে দিস। আমি স্বেচ্ছায় এটা করছি না রে মা, কিন্তু আজ আমি বড় বাধ্য। নিয়তির কাছে আমি বড় অসহায়। চলো শান্তি, এখান থেকে এখনই যেতে হবে, চলো। রূপসা ফুপিয়ে কাঁদতে লাগল। ধীরেন আর শান্তি তাকে ওই গভীর নির্জনে ফেলে রেখে চলে গেল। জানি না আমার কপালে কি দুঃখ লেখা আছে। ভগবান আমায় এত কুৎসিত করে জন্ম দিলেন, আর আজ বাবা মা আমাকে এই পশুদের মুখে ফেলে চলে গেলেন। আমার অপরাধটা কি? আমার গায়ের রং কালো বলে কি আমায় জঙ্গলে মরতে হবে? ঠিক তখনই পাশের ডাল থেকে একটি রূপালী পাখি উড়ে রূপসার কাছে এলো। কেমন আছো রূপসা? তুমি কি আমায় চিনতে পেরেছো? আরে, তুমি এখানে? তুমি আমায় চেনো? কেন চিনব না? সেদিন তুমিই তো ওই নিষ্ঠুর শিকারীর হাত থেকে আমার প্রাণ বাঁচিয়েছিলে। তুমি না থাকলে আজ আমি বেঁচে থাকতাম না। আমি তো সামান্য সাহায্য করেছিলাম মাত্র। যা করার ঈশ্বর করেছেন, কিন্তু আমার কপাল দেখো, ঈশ্বর আমার উপরে একটুও দয়া করলেন না। কেন আমার সাথে এরকম হয়? কি হয়েছে আমায় খুলে বলো। দেখো না, বাবা মা আমায় এখানে বেঁধে রেখে চলে গেল। আগে তো কখনো তারা এমন করেনি। তারা আমায় খুব ভালোবাসতেন। হঠাৎ কি হলো যে তারা আমায় এই অবস্থায় ফেলে গেল? আগে চলো এখান থেকে, তোমার প্রাণ সংকটে আছে। এখানে এক মুহূর্ত থাকা আর নিরাপদ নয়। পাখিটি তার ঠোঁট দিয়ে রূপসার বাঁধন কেটে দিল। কেন? হঠাৎ কি হলো? সব জানতে পারবে, আগে এখান থেকে চলো। পাখিটি রূপসাকে নিয়ে অন্য এক গভীর অরণ্যে পৌঁছে গেল। ওগো, রাত হয়ে গেছে, খেয়ে নাও। না শান্তি, তুমি খাও, আমার গলায় খাবার নামবে না। মেয়ের কথা খুব মনে পড়ছে। আমি জানি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু আমরাও তো পরিস্থিতির শিকার। যদি ওকে আজ জঙ্গলে রেখে না আসতাম, তবে ওই ভয়ঙ্কর ডাইনিটা আমাদের মেয়েকে চিরদিনের মতো কেড়ে নিত। আর তো মাত্র একটা রাতের কথা, সকালে গিয়েই আমরা আমাদের রূপসাকে ফিরিয়ে আনব। হ্যাঁ শান্তি, তুমি ঠিকই বলেছ। মেয়ের প্রাণ বাঁচাতেই আমাদের এই কঠোর হতে হয়েছে। ঈশ্বর করুন আজ রাতটা যেন নির্বিঘ্নে কাটে, আর কাল যেন রূপসাকে আমরা ভালোভাবে খুঁজে পাই। হঠাৎ দরজায় বিকট শব্দে ধাক্কা পড়ল। ওগো, মনে হয় সে এসে গেছে। এখন কি হবে? শান্তি, খবরদার দরজা খুলবে না, একদম না। কিন্তু দরজা না খুললে ও যদি রাগে আমাদের কোনো বড় ক্ষতি করে দেয়? দরজা খোল রঘুনাথ, আমি এসে গেছি। মনে হয় তুই সহজে দরজা খুলবি না। যদি রূপসাকে আমার হাতে তুলে না দিস, তবে তোর পুরো ঘর আমি ধ্বংস করে দেব। খোল দরজা। রঘুনাথ ভয়ে ভয়ে দরজা খুলল। সামনে দাঁড়িয়ে ডাইনি কালী। তুমি আমাদের কেন এত জ্বালাতন করছো? কেন আমাদের পিছু ছাড়ছো না? ছাড়ব, খুব শীঘ্রই সব ছেড়ে দেব। আগে রূপসাকে আমার হাতে দে। রূপসা বাড়িতে নেই, নেই ও এখানে। কি? কোথায় ও? তুই জানতিস আজ আমি আসব, তাই তুই ওকে সরিয়ে দিয়েছিস? আরে, আমি কেন সরাতে যাব? তুমি তো জানোই ওই কুৎসিত কালো মেয়েটাকে আমরা দু চোখে দেখতে পারি না। ওর জন্য আমাদের কত কথা শুনতে হয়। আপদ বিদায় হয়েছে। হ্যাঁ, ঠিকই বলছেন আমার স্বামী। ও সকাল থেকে কোথায় গেছে আমরা জানি না। ডাইনি কালী রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে গেল। যাগ্গে, বাঁচা গেল। ও তো চলে গেল। শান্তি, ওই ডাইনিটা খুব বিপজ্জনক। ও এত সহজে গ্রাম ছাড়বে না। যাও তো বাইরে গিয়ে দেখো কোথায় গেল। ওগো, ঠিকই বলেছ, ও তো বাইরেই বসে আছে। এখন আমরা কি করব? ও কেন রূপসার পেছনেই পড়ে আছে? এর পেছনে নিশ্চয়ই কোনো গূঢ় রহস্য আছে শান্তি।
নয়তো রূপসার মতো মেয়ের জন্য ও এত পাগল কেন? হ্যাঁ, ছোটবেলা থেকেই ও ছায়ার মতো রূপসার আশেপাশে থাকে। জানলে কখনো ওকে প্রশ্রয় দিতাম না। পাখিরাজ, আমায় বাড়ি পৌঁছে দাও। আমার মন বলছে আমার মা বাবা খুব কষ্টে আছে। না রূপসা, আমি তোমাকে বাড়ি নিতে পারবো না। এখন গেলে ওই ডাইনি তোমাকে ধরে ফেলবে। কোন ডাইনি? আর কেনই বা সে আমাকে খুঁজছে? কারণ তুমি কোনো সাধারণ মেয়ে নও রূপসা। তোমার ভেতরে লুকিয়ে আছে এক অসীম অলৌকিক শক্তি, যার লোভে অনেকে তোমার পিছু নিয়েছে। ভালোই তো মজা করতে পারো তুমি। আমার ভেতর শক্তি? যদি তাই হতো তবে লোকের এত অপমান সহ্য করতে হতো না। কুশ্রিত, কালো, আরো কত কি শুনতে হয় আমায়। এসব কেবল একটা মায়ার আবরণ, যা তোমাকে আড়াল করে রেখেছে। তুমি নিজের আসল রূপ জানো না রূপসা। কেবল অমাবস্যা পর্যন্ত এই কুটিরে ধৈর্য ধরে থাকো। কিন্তু একা এখানে থাকবো কি করে? ভয় পেও না, আমি তো আছি। ওই দেখো সামনে একটা কুটির, ওখানে গিয়ে বিশ্রাম নাও। অমাবস্যা না হওয়া পর্যন্ত ওখান থেকে এক পাও নড়বে না। সকাল হলে রঘুনাথ আর শান্তি সেই জঙ্গলে গেল যেখানে রূপসাকে বেঁধে রাখা হয়েছিল। কিন্তু সেখানে গিয়ে তারা যা দেখল তাতে তাদের রক্ত হিম হয়ে গেল। গাছটা খালি, রূপসা সেখানে নেই। এ কি? আমাদের মেয়ের রূপসা তো এই গাছের সাথেই বাঁধা ছিল, তাহলে সে কোথায় গেল? জানি না গো, কিছুই জানি না। কোথায় গেল আমাদের মেয়েটা? না জানি আমার মেয়ের কি হলো। সে কি বেঁচে আছে? কোনো বন্য পশুর পেটে চলে গেল কিনা কে জানে। আমি কি আমার নিজের হাতেই মেয়েটাকে জমের মুখে ঠেলে দিলাম? রঘুনাথ আর শান্তি বুক ভরা যন্ত্রণা নিয়ে শূন্য হাতে ঘরে ফিরে এলো। এরপর কেটে গেল অনেকগুলো দিন। রূপসা সেই নির্জন কুটিরেই একা থাকতে শুরু করল। একদিন পাশের রাজ্যের এক সুদর্শন রাজপুত্র সৌর্য জঙ্গলে শিকারে এলো। আহা, কি মনোরম এই অরণ্যের পরিবেশ! মনটা ভরে গেল। কিন্তু শিকার কোথায়? ওই তো, আজ ওই রূপালী পাখিটাকেই আমি শিকার করব। সৌর্য তার ধনুকে তীর বসিয়ে লক্ষ্যভেদ করার চেষ্টা করতেই রূপসা হঠাৎ সামনে এসে দাঁড়ালো। তীরের ফলা সজোরে রূপসার বুক চিরে আর পার হয়ে গেল। হে ভগবান, এ কি সর্বনাশ হলো! আমি তো পাখিটাকে মারতে চেয়েছিলাম, কিন্তু এই মেয়েটি কোত্থেকে এলো? সৌর্য দৌড়ে রূপসার কাছে গেল এবং বিস্ময়ে পাথর হয়ে গেল। এ কি করে সম্ভব? আমি নিজের চোখে দেখলাম তীর তোমার বুক এফোর ওফোর করে দিল, অথচ তোমার শরীরে একটা আঁচড় পর্যন্ত লাগেনি। তুমি একদম সুস্থ দাঁড়িয়ে আছো। এটা কি করে হতে পারে? রূপসা নিজেও এই ঘটনায় বাকরুদ্ধ। সে বুঝতে পারছিল না তার শরীরে এই অলৌকিক শক্তি কোথা থেকে এলো। কে আপনি? আর কেন আপনি এই অবলা জীবকে মারতে চাইছেন? যদি এই তীরটা নিরপরাধ পাখিটার গায়ে লাগতো তবে আপনার কি লাভ হতো? এই নিরহ প্রাণীদের রক্ত ছড়িয়ে আপনার কি সুখ পান? আমায় ক্ষমা করো, সত্যি আমার বড় ভুল হয়ে গেছে। আমি পাশের রাজ্যের রাজপুত্র সৌর্য, কিন্তু তুমি কে? আর এই ভয়ঙ্কর জঙ্গলে একা কি করছো? সৌর্য যখন রূপসার সাথে কথা বলছিল তখন ঝোপের আড়ালে এক বিশাল মায়াবী ভালুক সবকিছু নিঃশব্দে লক্ষ্য করছিল। ও, তাহলে যাকে আমি পাগলের মতো সারা রাজ্য খুঁজে বেড়াচ্ছি সেই মেয়েটা এখানে লুকিয়ে আছে। ভাগ্য ভালো ওই তীরের দৃশ্যটা আমি দেখে ফেলেছি, নইলে জানতেই পারতাম না তার ভেতরে এত শক্তি লুকিয়ে আছে। এবার বুঝলাম কেন তাকে পাওয়ার জন্য এতদিন অপেক্ষা করতে হলো। কই, বললে না তো তুমি কে? আর এখানে কি করছো? আমি এখানে কুটিরে থাকি। এখন আমায় যেতে হবে, আমার কাজ আছে। আরে শোনো, কথা তো শোনো। কুটিরে ফিরে রূপসা অস্থির হয়ে উঠল। তোতা, এসব কি হচ্ছে? ওই তীরটা
আমার বুকে ভেদ করে বেরিয়ে চলে গেল, অথচ আমার কিচ্ছু হলো না। আমায় খুলে বলো, আমার সাথে কি হচ্ছে? রূপসা, আজ তোমার বয়স 20 বছর পূর্ণ হয়েছে, আর এই বয়সেই তোমার ভেতরের সুপ্ত শক্তিগুলো জাগ্রত হতে শুরু করেছে। আমি বলেছিলাম না তুমি সাধারণ নও, কিন্তু তোমার এই শক্তির কথা কেউ জেনে ফেললে মহা বিপদ হবে। তোমাকে নিজের অস্তিত্ব আড়াল করে রাখতে হবে। পরের দিন সকালে সেই মায়াবী ভালুক রূপসার কুটিরে এসে হাজির হলো। তোর এখানে লুকিয়ে থাকা শেষ হলো রূপসা, চল আমার সাথে। কে আপনি? কি চান আমার কাছে? আমি তোর ভবিষ্যতের স্বামী। এবার থেকে তোর ভাগ্য আমার হাতেই লেখা হবে। এসব কি আজে বাজে কথা বলছেন? চলে যান এখান থেকে। ফিরে যাওয়ার জন্য আসিনি রূপসা, তোকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। কত যুগ ধরে আমি তোর অপেক্ষায় আছি জানিস? এবার আর পালানোর পথ নেই, তোকে আমার সাথেই যেতে হবে। না, আমি কোথাও যাব না, আমায় ছেড়ে দিন। তোকে যেতেই হবে। তোকে বিয়ে করলেই আমার মুক্তি। তুই মানুষ আর আমি ভাল্লুক, তাতে কি? আমার মুক্তি তোর হাতেই। ভাল্লুক রূপসাকে জোর করে তার গুহার দিকে নিয়ে যেতে লাগলো। রূপসা চিৎকার করতে লাগলো, বাঁচাও, কেউ আমায় বাঁচাও, ওই পশুটার হাত থেকে আমায় রক্ষা করো। থোতা পাখিটি এই পুরো ঘটনাটি দেখে ফেলল। সে ছটফট করতে করতে রাজপুত্র সূর্যের কাছে গিয়ে মানুষের ভাষায় কথা বলে উঠল, রাজকুমার, রাজকুমার, আমায় সাহায্য করুন। এ কি? একটা পাখি মানুষের ভাষায় কথা বলছে? কি হয়েছে পাখিরাজ, তুমি কথা বলছো কি করে? রাজকুমার, আমি সব বলবো, আগে আমার সখীর প্রাণ বাঁচান, সে বড় বিপদে পড়েছে। কোন সখীর কথা বলছো তুমি? কাল কুটিরে আপনি যার সাথে কথা বলেছিলেন সেই রূপসা, তাকে একটা ভাল্লুক তুলে নিয়ে গেছে। ভাল্লুক নিয়ে গেছে? কিন্তু কেন? কোথায় নিয়ে গেছে? ওই ভাল্লুকটা রূপসাকে বিয়ে করতে চায় রাজকুমার। বলো কি? একটা ভাল্লুক একজন মানুষকে বিয়ে করতে চায়? এ তো অসম্ভব। রাজকুমার, ওটা কোনো সাধারণ ভাল্লুক নয়, ওটা একটা পিশাচ। আপনি রূপসাকে বাঁচান। ওই ভাল্লুকটা রূপসাকে বিয়ে করে এই পুরো রাজ্যের ওপর রাজত্ব করতে চায়। ওর প্রাণ এখন সংশয়ে। বলো কি? চলো, আমায় নিয়ে চলো যেখানে ওই ভাল্লুকটা রূপসাকে নিয়ে গেছে, এখনই যেতে হবে। পাখিরাজ আর রাজকুমার দ্রুত নেকড়ের গুহার ভেতরে পৌঁছালো। সেখানে দেখা গেল ভাল্লুকটা রূপসাকে জোর করে বিয়ে করার চেষ্টা করছে। না, আমি কিছুতেই তোমাকে বিয়ে করতে পারবো না, আমাকে ছেড়ে দাও। ওরে দুরাচারী পশু, আমায় যেতে দাও। এখানে তোকে বাঁচানোর মতো কেউ নেই রূপসা, তাই চিৎকার করে কোনো লাভ হবে না। থাম ওরে নরাধম পশু, আর এক পা এগোলে তোর প্রাণ আমি সংহার করব। ভাল্লুক রাজকুমারকে দেখে ভয়ে গুহা থেকে পালিয়ে গেল। রূপসা, তুমি ঠিক আছো তো? কোনো চোট লাগেনি তো? হ্যাঁ রাজকুমার, আমি ঠিক আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ আপনি না থাকলে ওই জানোয়ারটা যে আমার সাথে কি করত কে জানে। কিন্তু একটা ভাল্লুক তোমাকে বিয়ে করতে চাইছে, আমি কিছুই বুঝতে পারছি না। আমিও জানি না রাজকুমার, কেন এমন হচ্ছে। আমি বলছি রাজকুমার, ওটা কোনো ভাল্লুক নয়, ওটা আসলে এক অভিশপ্ত পিশাচ যে বছরের পর বছর ধরে এই জনিতে ঘুরে বেড়াচ্ছে। ও জেনে গেছে যে রূপসা কোনো সাধারণ মেয়ে নয়, ওর সাহায্যেই ওর মুক্তি সম্ভব। অনেক বছর আগের কথা, সন্তোষ নামে অত্যন্ত দুশ্চরিত্র আর নিষ্ঠুর যুবক ছিল। সে নেশা করত আর তার স্ত্রীর ওপর অকথ্য অত্যাচার করত। তাকে খেতে দিত না, দিনরাত মারধর করত। আমায় আর মেরো না, আমি আর সইতে পারছিলাম। তোর মতো কুৎসিত আর কালো মেয়ে আমার গলায় জবরদস্তি আমার মা বাবা ঝুলিয়ে দিয়েছিল। তোকে তো আজ আমি মেরেই ফেলবো। সন্তোষ তার স্ত্রীকে মারতে মারতে গভীর জঙ্গলে নিয়ে গেল।
তার স্ত্রী প্রাণ বাঁচাতে দৌড়াতে দৌড়াতে এক তেজস্বী সাধু বাবার পায়ের কাছে গিয়ে পড়ল। ওই সাধু বাবা দীর্ঘ বছর ধরে ধ্যানে মগ্ন ছিলেন। বাবা, রক্ষা করুন, এই নিষ্ঠুর মানুষটা আমায় মেরে ফেলবে, আমায় বাঁচান বাবা। সাধু বাবার ধ্যানভঙ্গ হওয়ায় তিনি অত্যন্ত ক্রোধান্বিত হলেন। ওরে দুরাচারী, তোর জন্য আমার তপস্যা ভঙ্গ হলো। তুই পশুর মতো নিজের স্ত্রীর ওপর জুলুম করছিস। আজ থেকে তুই চিরকালের জন্য এক ভাল্লুকে পরিণত হবি। যা, জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াবি আর মানুষের জন্য হাহাকার করবি। তথাস্তু। না না বাবা, আমার স্বামীকে এত বড় সাজা দেবেন না। ও ভুল করেছে, ওকে ক্ষমা করে দিন। ওর বদলে আপনি আমায় শাস্তি দিন, কিন্তু ওকে মানুষ করে দিন। ঈশ্বরের কি সৃষ্টি! এত অত্যাচার সহ্য করার পরও এই নারী তার স্বামীকে কত ভালোবাসে। কি ভাবছেন বাবা? আমার স্বামীকে ঠিক করে দিন না। মা, আমায় ক্ষমা করো। মুখ থেকে বের হওয়া অভিশাপ আমি আর ফিরিয়ে নিতে পারি না, তবে এর একটা উপায় আছে। কি উপায় বাবা? কোনোভাবে কি ও আবার মানুষ হবে না? এর জন্য 5 বছর অপেক্ষা করতে হবে। 5 বছর ও এই নেকড়ে রূপেই জঙ্গলে ঘুরে বেড়াবে। 5 বছর পর এই জঙ্গলে এক অতি ভাগ্যবতী কন্যা আসবে। তার গায়ের রং হয়তো চাপা হবে, কিন্তু তার ভেতরের অলৌকিক দৈব শক্তি অনেকের ভাগ্য বদলে দেবে। যদি তোমার স্বামী তাকে চিনতে পারে আর তাকে বিয়ে করতে পারে, তবেই সে আবার নিজের আগের রূপ ফিরে পাবে। ও, তাহলে এই কারণেই ভাল্লুকটা রূপসাকে পেতে চাইছে। কিন্তু পাখিরাজ, তুমি এসব জানলে কি করে? যখন সাধু বাবা অভিশাপ দিচ্ছিলেন, তখন আমি গাছের ডালে বসে সব দেখছিলাম। ভাল্লুকটা রূপসীকে চিনে ফেলেছে, ও আবার ফিরে আসবে। না, আমি থাকতে রূপসার কোনো ক্ষতি হতে দেব না। রূপসা, তুমি আমার সাথে চলো। কোথায় যাব রাজকুমার? আমার রাজপ্রাসাদে। সেখানে তুমি সুরক্ষিত থাকবে। ওখানে কোনো পিশাচ পৌঁছাতে পারবে না। রূপসা, রাজকুমার ঠিকই বলছে, তোমার ওখানে যাওয়াই নিরাপদ। তুমি একদম দুশ্চিন্তা করো না, আমি তোমার আশেপাশেই থাকব। ঠিক আছে, আমি যাব। কিন্তু রাজকুমার, আপনি যদি রূপসাকে প্রাসাদে নিয়ে যান, তবে রাজ্যের মানুষ নানা কথা বলবে। কোনো সম্পর্ক ছাড়া একজন অচেনা মেয়েকে প্রাসাদে রাখা কি ঠিক হবে? সমাজ তো নানা কথা শোনাবে। সেটা ঠিক বলেছ। তাহলে আমাদের এখন কি করা উচিত? রাজকুমার, আপনাকে রূপসাকেই বিয়ে করতে হবে। তার আগে ওকে রাজপ্রাসাদে নিয়ে যাওয়া সম্ভব নয়। আমি প্রস্তুত। আমি রূপসাকে আমার স্ত্রীর মর্যাদা দিয়ে প্রাসাদে নিয়ে যাব। পাখিরাজ সৌর্য এবং রূপসা নিকটস্থ এক প্রাচীন মন্দিরে গেলেন। সেখানে অগ্নিকে সাক্ষী রেখে সৌর্য রূপসার সিথিতে সিঁদুর করিয়ে দিল। অভিনন্দন রাজকুমার, আজ থেকে রূপসা আপনার অর্ধাঙ্গিনী। এবার আপনি ওকে সসম্মানী রাজপ্রাসাদে নিয়ে যেতে পারেন। সৌর্য যখন রূপসাকে নিয়ে রাজপ্রাসাদে পৌঁছল, রাজা ধ্রুব প্রতাপ, সৌর্যের বাবা, তা দেখে শিউরে উঠলেন। ছি ছি পুত্র, এ কি অলক্ষণ! এ কোন ভিখারিনীকে তুমি রাজপ্রাসাদে নিয়ে এলে? এর গায়ের রং তো কুচকুচে কালো, দেখতেও অতি সাধারণ। কি এই মেয়ে? বাবা, ইনি আমার স্ত্রী, আপনার পুত্রবধূ রূপসা। আমি একে বিবাহ করেছি। অসম্ভব! এ হতেই পারে না। আমার এই বিশাল সাম্রাজ্যে কি কোনো সুন্দরী রাজকুমারী ছিল না যে তোমাকে এই কালকুত্তি মেয়েটাকে বিয়ে করতে হলো? বাবা, মানুষের বিচার তার মন দিয়ে হয়, গায়ের রং দিয়ে নয়। রূপসার মন সোনার মতো খাঁটি। থামো, আমরা এই কুৎসিত মেয়েকে রাজবধূ হিসেবে মেনে নেব না। হয় একে ত্যাগ করো, না হলে এই রাজ্য ছেড়ে চলে যাও। বেশ বাবা, আপনার আদেশই শিরোধার্য। আমি আমার স্ত্রীকে ছাড়তে পারবো না। আমরা এই মুহূর্তেই প্রাসাদ ছেড়ে চলে যাচ্ছি। সৌর্য রূপসাকে নিয়ে আবার সেই অরণ্যের কুটিরে ফিরে এলো। সেখানে তারা সাধারণ মানুষের মতো সুখে দিন কাটাতে লাগল। কিছুদিন পর রাজা শিকার করতে সেই জঙ্গলে এলেন। হঠাৎ সেই মায়াবী ভাল্লুকটা মহারাজের ওপর ঝাঁপিয়ে পড়ল এবং তাকে মারাত্মকভাবে জখম করল। মন্ত্রীরা রাজাকে প্রাসাদে নিয়ে গিয়ে রাজবৈদ্যকে ডাকলেন। রানীমা, মহারাজের অবস্থা অত্যন্ত সংকটজনক।
ওই ভাল্লুকটার বিষ মহারাজের সারা শরীরে ছড়িয়ে পড়েছে। দ্রুত উপযুক্ত চিকিৎসা না হলে ওর প্রাণ বাঁচানো অসম্ভব। বৈদ্যরাজ, যা করতে হয় করুন, কিন্তু মহারাজকে সুস্থ করে দিন। অনেক চিকিৎসার পরও রাজার কোনো উন্নতি হলো না। দূর দূরান্ত থেকে হেকিম ও কবিরাজ ডাকা হলো। তাদের মধ্যে সেই রহস্যময়ী নারী কালীও ছিল। রানীমা, মহারাজকে বাঁচানো এখন প্রায় অসম্ভব। এ কথা বলো না, কোনো তো উপায় নিশ্চয়ই আছে। উপায় একটিই আছে, কিন্তু সেই মেয়েটিকে খুঁজে পাওয়া কঠিন। এই রাজ্যে এক অলৌকিক শক্তির অধিকারী কন্যা আছে, তার নাম রূপসা। সে যদি হাত রাখে তবেই মহারাজ বাঁচবেন। রূপসা? ও, তার মানে তুমি সেই মেয়ের কথা বলছো যাকে মহারাজ প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছিলেন? রানী তখন কালীকে সব কথা খুলে বললেন। কালী জানালো যে রূপসাই মহারাজকে জীবনদান দিতে পারে। রানী তৎক্ষণাৎ মন্ত্রীকে পাঠালেন রূপসা আর শৌর্যকে খুঁজে আনার জন্য। মন্ত্রীমশাই, আপনি এখানে? সব ঠিক আছে তো? না রাজকুমার, কিছুই ঠিক নেই। মহারাজের অবস্থা খুব খারাপ। রানীমা আপনাদের দ্রুত স্মরণ করেছেন। বৌমা, আমায় ক্ষমা করে দাও। তোমার শ্বশুরের প্রাণটা শুধু একবার বাঁচিয়ে নাও। আমি সারা জীবন তোমার এই ঋণ ভুলব না। রূপসা মহারাজের কপালে হাত রাখতেই অলৌকিক জ্যোতিতে রাজার বিষ নেমে গেল এবং তিনি সুস্থ হয়ে উঠলেন। মহারাজ চোখ মেলে রূপসাকে দেখে আবার চিৎকার করে উঠলেন, রানী, আমি বলেছিলাম না এই মেয়েকে যেন আর না দেখি। কেন একে আবার এখানে এনেছো? মহারাজ, আজ আপনার এই জীবন রূপসার জন্যই বেঁচেছে। রানী সব কথা মহারাজকে খুলে বললেন। তখন কালী এগিয়ে এলো। মহারাজ, আপনি রূপসাকে যেমনটা দেখছেন ও মোটেও তেমন নয়। কালী রূপসার কাছে গিয়ে তার মাথার একটি চুল ছিঁড়ে ফেলল। মুহূর্তের মধ্যে রূপসা এক অপূর্ব সুন্দরী অপ্সরীর মতো রূপ ধারণ করল। তার গায়ের রং এবং সৌন্দর্য দেখে সবাই স্তম্ভিত হয়ে গেল। কালী, এসব কি করে সম্ভব হলো? মহারাজ, রূপসা ছোটবেলা থেকেই অসামান্য সুন্দরী, কিন্তু আমি ওর ওপর এক কালো ছায়ার আবরণ দিয়ে রেখেছিলাম, যাতে ওর দৈব শক্তির কথা জানাজানি না হয় এবং কোনো অশুভ শক্তি ওর ক্ষতি না করতে পারে। আমি ওর ছায়া হয়ে এতদিন ওর সাথে ছিলাম। আজ আমার কাজ শেষ হলো। কালী বিদায় নিয়ে চলে গেল। রাজা ও রানী সাদরে রূপসাকে বরণ করে নিলেন। রূপসা তার মা বাবা এবং স্বামী শৌর্যের সাথে সুখে শান্তিতে বসবাস করতে লাগল।